ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর অমিত শাহজির ছেলে জয় শাহজির ব্যবসা 15,000 গুণ বেড়ে যাচ্ছে। তাই আমাদের লড়াইটা হিন্দু মুসলমান নিয়ে নয়, আমাদের লড়াইটা জাতপাতের নয়, আমাদের লড়াইটা হচ্ছে পেটে ভাতের লড়াই, কাপড়া মাকানের লড়াই। আমাদের পাশের বাড়ির রাম কাকু খেতে পাচ্ছে না, তার মাথায় চাল নাই, তার আবাস যোজনাটা এই খলিলুর রহমান সাহেবদের দলের গুন্ডা মস্তান চোরেরা চুরি করে নিয়েছে। আর আমি চুপ করে বসে থাকতে পারি না। আমাদের লড়াইটা এই রহিম চাচার ছেলেটা চাকরি পাচ্ছে না, অপদার্থ এই খলিলুর রহমান সাহেবদের সরকাররা চাকরি চুরি করেছে। আমাদের লড়াইটা হচ্ছে চাকরিটা ফিরিয়ে দেওয়া, মেধার ভিত্তিতে চাকরি যাতে পাই। আমাদের অন্যের লড়াই নয়, কে আদিবাসী, কে দলিত, কে মধুয়া, কে নমশূদ্র, কে মুসলিম, তার লড়াই নয়। আমাদের লড়াইটা হচ্ছে আমাদের বাচ্চাগুলো গিয়ে যে প্রাইমারি স্কুলে শিক্ষা অর্জন করা দরকার, বুনিয়াদী শিক্ষাটা যেখান থেকে পায়, সেই প্রাইমারি শিক্ষা ব্যবস্থা এই মমতা ব্যানার্জির সরকার, এই খলিলুর রহমান সাহেবদের সরকাররা ধ্বংস করে দিচ্ছে, যাতে শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো আবার ফিরিয়ে নিয়ে আসতে পারি। সেই লড়াই আমরা লড়ছি। আপনারা যদি সাথ দেন আমাদেরকে, তাহলে আমরা পার্লামেন্টে যাব, জনগণের কণ্ঠ এই পার্লামেন্টে আওয়াজ তুলব। আপনাদের কাছে আমরা চাইতে পারি, এর থেকে বেশি কিছু বলতে পারবো না, কারণ আমরা ভয় দেখিয়ে চমকে ধমকে 500 টাকার বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে বিরিয়ানির প্যাকেটে মদের বোতলে আমরা ভোট করাতে পারবো না। কারণ যে আজকে 500 টাকা 1000 টাকা আপনাকে দিচ্ছে, সে কি করবে? আগামী দিনে টাকাটা সুদে আসলে তসুল করবে। কিভাবে করবে? ওই যে আপনার উন্নয়নের জন্য যে টাকা আসে সেটা লুট হয়ে যায়। আমরা চাইছি এই গঙ্গা ভাঙনের সমস্যা, তারাপুরে বিড়ি শ্রমিকদের জন্য স্বাস্থ্য কেন্দ্রের সমস্যা রাজ্যের আইনসভার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছি না। আমি সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর বিধায়ক, আপনাদের গঙ্গা ভাঙনের সমস্যা নিয়ে বারবার রাজ্যের আইনসভার মধ্যে সোচ্চার হয়েছি, কিন্তু অপদার্থ রাজ্য সরকার, অপদার্থ এই খলিলুর রহমান সাহেবদের সরকার কর্ণপাত করেনি। এই আওয়াজ শুধুমাত্র রাজ্যের আইনসভার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছি না, আমরা শাহজাহান সাহেবের মাধ্যমে এই আওয়াজকে দেশের আইনসভার মধ্যে পৌঁছাতে চাইছি। রাজ্যের আইনসভার মধ্যে নওশাদ সিদ্দিকী আওয়াজ তুলবে, দেশের আইনসভার মধ্যে শাহজাহান সাহেব আওয়াজ তুলবে, মধ্যখানে আপনাদের জনগণকে নিয়ে যে আন্দোলন করে তুলবো। অবলম্বে কেন্দ্র সরকার, রাজ্য সরকার এই গঙ্গা ভাঙন রোধ করতে তাড়াতাড়ি তারা প্রস্তুত নেবে। আপনারা অবাক হয়ে যাবেন, আপনাদের মধ্যে একটা ভুল বুঝিয়ে রাখা হচ্ছে। আমি কিছু এখানকার নেতাদের সাথে কথা বলে দেখেছি, তাদেরকে ভুল বুঝানো হয়েছে গঙ্গা ভাঙন নাকি রোধ করা যায় না। আপনাদেরকে অনেকে হয়েছে এই ধরনের। আমি আপনাদের বলি, ফারাক্কা দিক দিয়ে যদি যান, মালদা যান, দেখবেন ডান দিকে একটা ব্রিজ তৈরি হচ্ছে। ফারাক্কা ব্যারেজ থেকে ডান দিকে তাকিয়ে দেখবেন গঙ্গার উপরে ব্রিজ হচ্ছে। যদি গঙ্গার উপরে ব্রিজ তৈরি করা যায়, তাহলে গঙ্গা ভাঙন রোধ করা যায় না? গঙ্গা ভাঙন এই খলিলুর রহমান সাহেবরা রোধ করবে না। কারণ কি বলুন তো? গঙ্গা ভাঙনের ফলে প্রতিদিন গঙ্গা বক্ষে জমি জায়গা তলিয়ে যাচ্ছে। এই মুর্শিদাবাদের কথা বলছি, আর লাস্ট 40 বছরের কথা বলছি, 250 বর্গ কিমি জমি গঙ্গা বক্ষে চলে গিয়েছে। লাভটা কি তৃণমূলের? কেন গঙ্গা ভাঙন রোধ করছে না? যখনই কারো বাড়ি পড়ছে, 10টা-15টা বাড়ি গঙ্গার ভাঙনে চলে যাচ্ছে, বিঘে বিঘে জমি চলে যাচ্ছে, ওইগুলো দেখিয়ে রিলিফ ফান্ড আসে, ক্ষতিপূরণ আসে, পুনর্বাসনের জন্য যে ফান্ড, যে টাকাটা আসে, এই বাবুদের পকেটে চলে যায় তৃণমূলের বন্ধুদের, এই খলিলুর রহমান সাহেবদের দলে থেকে যারা গুন্ডামি মস্তানি করে তাদের পকেটে চলে যাচ্ছে। আর গঙ্গা ভাঙন যদি রোধ করে দেওয়া হয়, আর হবে না, কারো বাড়ি যাবে না, কার ক্ষতিগ্রস্ত হবে না, ক্ষতিপূরণ আসবে না, তাহলে ওদের তো সংসার চলবে না। তা ওদের সংসার চালানোর জন্য আপনাকে আমাকে ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে। তাই বন্ধুগণ, বলবো আপনাদেরকে, গঙ্গা ভাঙন রোধ করা যায়, এটাকে আটকানো যায়। সরকার চাইলে সবটাই সম্ভব হবে। সরকার চাইছে না, সরকারের কানেও গুঁজে দিতে হবে, কানে আওয়াজটা পৌঁছে দিতে হবে। রাজ্যের আইনসভার মধ্যে যেমন আপনাদের হয়ে আমি সোচ্চার হচ্ছি, একইভাবে দেশের আইনসভার মধ্যেও আইএসএফ খান চিহ্নকে পাঠাতে হবে। তাহলে দু জায়গায় এমন দুটো সরকারের কানে দেবে না, ও বাধ্য হবে এই সমস্যাগুলো সমাধান করার জন্য। জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, আপনারা জিটি রোড জানেন তো? আপনারা সবাই গ্র্যান্ড ট্যাঙ্ক রোড শেরশাহ আমলে তৈরি হয়েছিল। আপনারা যদি না বিশ্বাস করেন, উত্তরপাড়ায় চলে যাবেন, উত্তরপাড়ায় গিয়ে দেখতে পারবেন গঙ্গা ভাঙতে ভাঙতে এসে জিটি রোডের ধারে এসে দাঁড়িয়ে গিয়েছে। আজ থেকে 30-40 বছর ওই একই ভাবে আছে, একটুও ক্ষয় বা এখন আর হয়নি, নিশ্চিত ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা সেইভাবে যদি আমরা কংক্রিটের বাঁধ নির্মাণ করি, তাহলে ভাই আর ভাঙবে? কংক্রিটের বাঁধ তথা বিজ্ঞানসম্মত ভাবে আমরা বাঁধ নির্মাণ করব, এবং বিজ্ঞানসম্মত ভাবে যদি আমরা রক্ষণাবেক্ষণ করি, তাহলে কি হবে? আমরা দীর্ঘমেয়াদী হব, আমাদের ক্ষতিগ্রস্ত হবে না। তাই আপনাদের বলবো, স্বল্প টাইম, কোনো প্ররোচনায় পা দেওয়ার দরকার নাই, কোনো জায়গায় যাওয়ার দরকার নাই, কাউকে ভয় পাওয়ার দরকার নাই।
আগামী মাসের এসে গিয়েছে, আজকে তো মে মাসের 1 তারিখ, আজকে ঐতিহাসিক মে দিবস। আজকে শ্রমজীবী মানুষদের 8 ঘন্টা কাজের দাবিতে 1886 সালে আপনার শিকাগো শহরের হে মার্কেটে তারা আন্দোলন করছিল। 4 তারিখে তাদের উপরে গুলি চালিয়েছিল, অনেককে 4 তারিখে তাদের ফাঁসি দিয়েছিল। তাদের দাবিটা কি ছিল? 8 ঘন্টা তারা কাজ করবে একটা শ্রম দিবস হিসাবে। এখনো কিন্তু তার লড়াই চলছে। আপনিও তো বিড়ি কোম্পানি একটা বড় মালিক, আপনি কি অন্যদের হাঁটিয়ে টাকা দেন না? বিশ্বাস করুন, জিজ্ঞাসা করেছিলাম, বলেছিল যে আমাকে কি অল ইন্ডিয়া থেকে না, ওটা ক টাকা ফাইন করেছিল? ইনি ন্যায্য পাউন্ড বুঝিয়ে দেওয়ার জন্য ইনাকে বরঞ্চ ফাইন করেছিল 108 কোটি টাকা। আমি জিজ্ঞাসা করেছিলাম যে 1000 বিড়ি দিলে সম্ভবত 264 টাকা কত পয়সা দিতে হয়, আপনি দেন তো? অবশ্যই ইনি স্বীকার করেছিল এবং ইনি বলেছেন এটা যাতে পার্লামেন্টে আরো বাড়ানো যায়, সেটা আমি একজন বিড়ি কোম্পানির মালিক হয়ে আমি আওয়াজ তুলবো পার্লামেন্টে। তারপরে আজকে ঐতিহাসিক মে দিবস, অর্থাৎ শ্রমজীবী মানুষের আজকে দিবস। এই শ্রমজীবী মানুষের হয়ে আমি এখানে আওয়াজ তুলতে এসেছি। আসুন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাতকে শক্ত করুন। আপনার মজুরিটা বাড়ানোর লড়াইয়ে আমরা আছি। আপনাকে খাইয়ে নিচ্ছে, আপনার শ্রম চুরি হচ্ছে, কিন্তু আপনার মজুরি আপনি ঠিক না। আজকে এখানে যে সিভিক ভলেন্টিয়ার ভাইরা আছে, সরকারি যে কর্মচারীরা আছে রাজ্য সরকারের, খোঁজ নিয়ে দেখুন তাদের ডিএটা ঠিক করে বুঝিয়ে দিচ্ছে না। আজকে এই ঐতিহাসিক মে দিবস থেকে আমরা রাজ্য সরকারের কাছে আবারও পৌঁছে দিতে চাই যে সরকারি কর্মচারী যারা আছেন তাদের ডিএটাকে বুঝিয়ে দেওয়া হোক এবং সমকাজের সমবেতনের ব্যবস্থা করা হোক। আমার সিভিক ভলেন্টিয়ারদেরকে খাটিয়ে নিয়ে মাস গেলে স্বল্প টাকা দিচ্ছে, এটা হবে না। এবং অসংগঠিত ক্ষেত্রে যে সমস্ত শ্রমিকরা আছে তাদের মজুরি নির্ধারিত করা হোক, আরো বিড়ি শ্রমিকদের মজুরি বাড়ানো হোক, এই দাবি আমরা তুলছি। তাই বন্ধুগণ, যারা উপস্থিত হয়েছেন, কারো প্ররোচনায় পা দেওয়ার দরকার নয়। আগামী এই মে মাসের 7 তারিখে সকাল সকাল যাবেন, কারো কোনো প্ররোচনায় পা দেওয়ার দরকার নয়। খাম চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবেন। পার্লামেন্টে গিয়ে মুর্শিদাবাদের শিক্ষা ব্যবস্থার এত তলনিতে চলে গিয়েছে কেন? 17 বার আমরা এমপি পাঠিয়েছি, কোন এমপি কে প্রশ্ন করতে দেখিনি। আমরা এমপি করে পার্লামেন্টে পাঠাবো। শাহজাহান সাহেব মুর্শিদাবাদের শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য, ইউনিভার্সিটি কলেজের জন্য তিনি সোচ্চার হবেন। 7 তারিখে মে মাসের ভোট দিয়ে পার্লামেন্টে শাহজাহান সাহেবকে পাঠাবেন। শাহজাহান সাহেব গিয়ে পার্লামেন্টে আওয়াজ তুলবে, স্বাস্থ্য আমাদের মৌলিক অধিকার, স্বাস্থ্য পরিষেবা পেতে গেলে আমাদেরকে কলকাতায় যেতে হচ্ছে কেন? এই জঙ্গিপুরে, এই মুর্শিদাবাদে কলকাতার মতো, পিজির মতো, মেডিকেলের মতো, চিত্তরঞ্জনের মতো হসপিটাল কেন হয়নি? এখানে করতে হবে, তার আওয়াজ তুলবে। শুধু ভোট আমাদের নিয়েছে এতদিন, কে নিয়েছে? প্রণব বাবু রাষ্ট্রপতি হয়ে গেলেন। ভোট নিলেন কে? অভিজিৎ বাবু। তিনি এখন কোন দলে বোঝা মুশকিল। আবার ভোট নিতে এসছে অধীর বাবু, চাইছে। অধীর বাবু আজকে কি বলেছে শুনেছেন আপনারা? শুনেছেন না শুনেননি? আজকে অধীর বাবুর একটা অডিও ক্লিপিং আছে, ভিডিও দেখলাম। আজকে বলেছে কি কালকে বলেছে বলতে পারবো না। বলেছে তৃণমূলকে ভোট দেওয়ার দরকার নেই, পারলে বিজেপি দাও। বুঝতে পেরেছেন? একটা আপনাদের জেনে রাখা দরকার, অধীর বাবুর তলে তলে বিজেপি